উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা। সুনামগঞ্জ মেডিকেল কলেজে তালা দিলেন শিক্ষার্থীরা। এবং বৈরী আবহাওয়ায় নষ্টের আগেই ধান কাটছেন হাওরের কৃষকরা। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত জানাবো এবং শুরুতেই শিক্ষাঙ্গনে অস্থিরতার খবর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অপসারণের দাবিতে অনড় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। কুয়েটের অচলাবস্থা নিরসনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সভা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার। সভা শেষে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে অশান্ত কুয়েটকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছেন। তবে উপাচার্য অপসারণের এক দফা দাবিতে শিক্ষার্থীরা এখনও অনড়। দাবি পূরণে তাদের 24 ঘন্টার আলটিমেটাম আজ বিকেল 3টায় শেষ হচ্ছে। এর মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা কি যাতে ফেরত আসে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ হয়, এজন্য তাদের সহযোগিতা করার জন্য যে আমরা আমাদের সুনাম সুখ্যাতি যেন আরও উপরের দিকে যাই, নিচের দিকে না যায়, এই সার্বিক নিয়ে কোনো বিশেষ এজেন্ডা নিয়ে আলোচনা হয় নাই। এজেন্ডা হলো স্বাভাবিক পরিবেশকে নিয়ে আসা। শিক্ষার্থীদের দেয়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের এক দফা দাবির 24 ঘন্টার আলটিমেটাম বেলা 3টায় শেষ হয়েছে। এ অবস্থায় আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, 24 ঘন্টার আলটিমেটাম শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। এখন শিক্ষার্থীরা যে আমরণ অনশনে গেছেন, এতে বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন রয়েছেন বা যারা রয়েছেন তাদের কি বলার রয়েছে এবং কি ধরনের সিদ্ধান্ত আসলে আসতে পারে? সিদ্ধান্ত যেটি সেটি হয়ে গেছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে আন্দোলনের ডাক ভিসি প্রফেসর ডক্টর মাসুদের 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে তারা যে ঘোষণা করেছিল, তারা কিন্তু এই মুহূর্তে আমরণ অনশনে ইতিমধ্যে এখন থেকে 30 মিনিট আগে কিন্তু তারা শুরু করে দিয়েছে। তারা বলেছেন যে তাদের যে দেওয়া আলটিমেটাম 24 ঘন্টার গতকালকে দিয়েছিল, তবে সেই অনুযায়ী ভিসি কিন্তু পদত্যাগ করেনি বা পদত্যাগের কোনো সিদ্ধান্ত হয়নি। সে কারণে কিন্তু তাদের যে সিদ্ধান্ত, তারা আমরণ অনশনে গিয়েছেন। তারা বলেছেন যে এই যে কুয়েটের ভিসি গত 18ই ফেব্রুয়ারি যে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা হয়েছিল, সেই ঘটনায় কিন্তু কুয়েটের ভিসি আসলে এই শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একই সাথে তারা বলেছিল হল খুলে দেওয়ার দাবি করেছিল, সেই হলটিও তারা কুয়েট ভিসি খুলে দেয়নি। সে কারণে কিন্তু তারা গত মঙ্গলবারে তারা নিজেরাই এই হলগুলো খুলেছে, অর্থাৎ তারা হল খুললেও তাদের অভিযোগ যে এই কুয়েট ভিসি কিন্তু এই হলগুলোতে কারেন্ট এবং নেট লাইন এবং পানির বিভিন্ন সমস্যা রেখেছে, সেগুলো কিন্তু সমাধান করে। এর আগেই তারা গত মঙ্গলবারই এক দফা দাবি দিয়ে পূরণ না হলে গতকাল অ্যাসোসিয়েশনে সম্মেলনের বলেছিল যে 24 ঘন্টার সময়, অর্থাৎ এই সময়ের মধ্যে যেন ভিসি পদত্যাগ করে, কিন্তু সে পদত্যাগ হয়নি। সে কারণে তারা আমরণ অনশনে গেছেন। তবে কিছুক্ষণ আগে শিক্ষকরা কিন্তু তাদের বলার চেষ্টা করেছেন যে আসলে আলোচনার মধ্যে সমাধানের করার জন্য, তবে সেই আলোচনায় কোনো ধরনের ফল প্রসূত হয়নি। সে কারণে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমার কাছে সব মিলিয়ে এই ছিল শিমু কুয়েট ক্যাম্পাস থেকে কুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে। ধন্যবাদ অসীম আপনাকে। দর্শক, কুয়েটের ভিসি পদত্যাগের এক দফা দাবিতে যে আমরণ অনশন পালন করছেন সেখানকার শিক্ষার্থীরা, সেই বিষয়ে সর্বশেষ আমাদের জানাচ্ছিলেন প্রতিনিধি মোহাম্মদ অসীম। 2 দফা দাবিতে ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান শিক্ষার্থীরা। দুপুর মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে
প্রতীকী রক্তাক্ত অ্যাপ্রন ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। পরে কালো ব্যাজ পরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের উপর হামলা নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। হাসপাতালে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালু করতে মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানান শিক্ষার্থীরা। সেই সঙ্গে তাদের কর্মসূচিতে হামলায় জড়িতদের বিচারের দাবি জানান। ওয়ার্ড সুবিধার দাবিতে রোববার সিলেট সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় অবরোধ করলে লাঠি চার্জ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। আমাদের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এই ক্যাম্পাসে আর্মি পুলিশ কখনোই প্রবেশ করতে পারে না বিনা অনুমতিতে। আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তাদের থেকে অনুমতি নেওয়া হয় নাই। আমরা এমন কোন সন্ত্রাসী কার্যক্রম করলাম যে আমাদের মেডিকেল স্টুডেন্টদের উপর এভাবে নৃশংসভাবে বর্বরতা চালানো হলো? আমরা চাই আমাদের কর্তৃপক্ষ যেন খুব শীঘ্রই একটা যথাযথ পদক্ষেপ নেয় এবং আমাদের সাথে কালকে যা অন্যায় করা হয়েছে তার বিরুদ্ধে একটা বিচার ব্যবস্থা করে। বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়ে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে নাটোর শহরের বড়গাছা নবাব সিরাজউদ্দৌলা কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, পারভেজের হত্যাকারীর যে দল বা সংগঠনেরই হোক দ্রুত গ্রেপ্তার করতে হবে, তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে একটি মিছিল বের করে জেলা ছাত্রদল। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। একই দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে নড়াইল ভিক্টোরিয়া কলেজ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ও বরিশাল বিএম কলেজ শাখা ছাত্রদল। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সকালে বরিশালের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। চাঁপাইনবাবগঞ্জে বাতেনখার মোড়ে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন প্রায় 1 ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে। একই দাবিতে জামালপুর, যশোর, মাগুরা, রংপুর, নীলফামারী, সিলেট এবং রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। এবারে অন্য প্রসঙ্গ। কালবৈশাখী ও বৃষ্টির আশঙ্কা মাথায় রেখে হাওর অঞ্চলে চলছে আগাম ধান কাটা। কৃষাণীরা এখন ব্যস্ত রয়েছেন ধান কাটা, মাড়াই আর পরিবহনে। ধান কাটার এই উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাওরে জড়ো হয়েছেন কৃষি শ্রমিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের হাওরে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বৃষ্টি আর ঢলের পানি আসার আগেই ফসল ঘরে তুলতে চান তারা। জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের নিম্নাঞ্চলের বোরো ধান ইতোমধ্যে কাটা শুরু হয়ে গেছে। কৃষি বিভাগ জানায়, এবছর জেলায় বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে। তবে খরা দীর্ঘস্থায়ী না হলে ফলন আরও বেশি হতো। তবে রাস্তা খারাপ থাকায় হাওর থেকে ধান পরিবহনে সমস্যার কথা জানান কৃষকরা। রাস্তার জন্য যেমন হাওয়ারের ধান আনতে যোগাযোগের জন্য কৃষকে অনেক কষ্ট পাইতেছে। মৌলভীবাজারে এবার তেমন প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় গত কয়েক বছরের তুলনায় হাওর এলাকায় ধানের আবাদ ভালো হয়েছে বলে জানান কৃষকেরা। বছরের এ সময়ে হাওর সহ বিভিন্ন স্থানে বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষক পরিবারগুলো। কৃষি অফিস জানায়, এবছর জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়াটা খুবই শুষ্ক ছিল, ওই শুষ্কর হিসাবে ধানে প্রচুর চুচা বা চিটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বোরো ধানের ভান্ডার হিসেবে সারা দেশে পরিচিত নেত্রকোনা জেলা। জেলার ছোট বড় 134টি হাওরে ধান কাটা শুরু করেছেন কৃষক। নতুন প্রজাতির ধান ও অগ্রিম রোপণের ফলে গত বছরের চেয়ে 1 সপ্তাহ আগেই ধান পেকে যাওয়ায় কাটতে পারছেন হাওরের কৃষকেরা। তবে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাকে সামনে রেখে করা হচ্ছে তড়িঘড়ি। আমরা আপনার দরে গিয়ে একটু জট ড্যাম আর কি দর হইতেছে না ধানের। হাইব্রিড হয়েছে আপনার 10 মনে আর 29,9 মনে। বৃষ্টি হয়েছে, সাধারণ বৃষ্টি হলেও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, খুব ভালো হয়েছে।
চাঁদপুর জেলায় ইরি ধান আবাদ হয়েছে ৬৩,০০০ হেক্টর জমিতে। ইতোমধ্যে ৩০% ফসল কৃষকের ঘরে উঠেছে। কালবৈশাখী সহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাকে সামনে রেখে তড়িঘড়ি করে অবশিষ্ট ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। ঝড় বৃষ্টি শুরুর আগেই ঘরে তোলা যাবে অবশিষ্ট পাকা ধান, বলছে কৃষি বিভাগ। ফসল এই বছর আলহামদুলিল্লাহ ভালোই আল্লাহ দিলে, তবে ক্ষতির সম্ভাবনা যেটা আবহাওয়ার উপরে নির্ভর করবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবর নিয়েছি বিরতির পর আরও যা থাকছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে গৃহবধূর হাত পা বাঁধা, মৃতদেহ উদ্ধার। এবং খাগড়াছড়িতে অপহৃত 5 শিক্ষার্থী উদ্ধারে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে খায়রুন আক্তার নামে এক গৃহবধূর হাত পা মুখ বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার সোনগাঁও গ্রামের একটি বাঁশঝাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ খায়রুন আক্তার ওই গ্রামের তাজপুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। স্বজনরা জানান, 1 সপ্তাহ আগে গৃহবধূর স্বামী ধান কাটার কাজ করতে কুমিল্লায় যান। গৃহবধূ খায়রুন বৃদ্ধা শাশুড়ির সাথে বাড়িতেই ছিলেন। সোমবার ভোরে দরজা খোলা পেয়ে খায়রুনকে খোঁজাখুঁজি করেন শাশুড়ি ও প্রতিবেশীরা। পরে ভুট্টা খেতে জুতা এবং টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া মাটির দাগ দেখে বাঁশঝাড়ে মৃতদেহ খুঁজে পান তারা। খাগড়াছড়িতে অপহৃত বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। সকালে জেলা সদরের দুর্গম ভাইবোন ছড়ার সুরেন্দ্র কারবারিপাড়া ও পূর্ণ কারবারিপাড়ায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ প্রসিত খিসা গ্রুপের আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। সেখান থেকে বেশ কয়েকজনকে আটকের পাশাপাশি ইউপিডিএফ এর ব্যবহৃত বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার সরঞ্জামের মধ্যে রয়েছে ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকি-টকি, মোবাইল প্রভৃতি। তবে এখনও অপহৃত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। 16 এপ্রিল খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহৃত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জন। পরে একজনকে ছেড়ে দেয় অপহরণকারীরা। অপহরণের পর থেকেই শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। চট্টগ্রামের আশকার দিঘির পাড়ে গ্রিনল্যান্ড ব্যাংক পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে সকাল থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। তিনি জানান, আদালতের নির্দেশে অভিযান চালানো হচ্ছে। সেখানে গ্রিনল্যান্ড ব্যাংক পাহাড় আবাসন কর্তৃপক্ষ অবৈধভাবে পাহাড় কেটে ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করেছিল। উচ্ছেদ নোটিশ দেওয়ার পর তারা উচ্চ আদালতে রিট করেন। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার পক্ষ থেকে আবেদন করা হলে আদালত গ্রিনল্যান্ড ব্যাংক পাহাড় মালিক পক্ষের রিট খারিজ করে দেন। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন দেশের খবর। বিদেশি শস্য চিয়া বীজ চাষে ঝুঁকছেন মানিকগঞ্জের কৃষকরা। বিশেষ করে জেলার হরিরামপুর উপজেলার কৃষকরা পুষ্টিগুণ সম্পন্ন এই শস্য চাষে সাড়া ফেলেছেন। গত বছর গঙ্গারামপুর গ্রামের কৃষক আক্তার হোসেন ব্যক্তিগত উদ্যোগে প্রথম চিয়া বীজ চাষ করে লাভবান হন। এ বছরও তিনি 8 বিঘা জমিতে চিয়া চাষ করেছেন। তাকে দেখে আশেপাশের কৃষকরাও এগিয়ে এসেছেন চিয়া চাষে। তারা জানান, বিঘা প্রতি 10,000 টাকা খরচ করে প্রায় 4 মণ ফলন পাওয়া যায়। 9,000 টাকা মণ দরে বিক্রি করে ভালো লাভ করছেন তারা। কৃষি কর্মকর্তারা জানান, চিয়া সিড চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। দেশের খবর শেষ করব, তবে তার আগে আকিজ বসের গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা। সুনামগঞ্জ মেডিকেল কলেজে তালা দিলেন
শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ায় নষ্টের আগেই ধান কাটছেন হাওরের কৃষকরা। ঠাকুরগাঁওয়ের বালিয়াজাঙ্গিতে গৃহবধূর হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার। এবং খাগড়াছড়িতে অপহৃত 5 শিক্ষার্থী উদ্ধারে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান। এ ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিয়ে। ধন্যবাদ সবাইকে।